আজকে আমরা ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো একটা সফটওয়্যার তৈরি করতে চাই বা কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কি জানা প্রয়োজন? তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও জেনে গেলেন এবং সফটওয়্যার বানানো স্টার্ট করে দিলেন, কিন্তু সফটওয়্যার যখন আপনি বানাতে যাবেন বা ডেভেলপ করতে যাবেন, তখন আপনি কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। আর এই অনেকগুলো প্রবলেমের মধ্যে কিছু ধরনের প্রবলেম থাকবে একদম সিমিলার বা কমন প্রবলেম, যেগুলো আপনি বারবার ফেস করতেছেন এবং বারবার সলভ করার ট্রাই করতেছেন বিভিন্ন অ্যাপ্রোচে। এর ফলে কি হবে, আপনার ডেভেলপিং এর যে প্রসেসটা হবে সেটা স্লো হয়ে যাবে, কারণ আপনি বারবার বিভিন্ন ধরনের সলিউশন অ্যাপ্লাই করতেছেন। তাই কেউ যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করে ফেললো এবং করতে গিয়ে যে প্রবলেমগুলি ফেস করলো সেগুলি সলিউশন বের করলো, এবং অন্য একজন ডেভেলপার সেই সিমিলার টাইপস অফ যে প্রবলেমগুলো ওগুলোর সলিউশন হিসেবে পূর্বের ডেভেলপারের সলিউশনগুলো ইউজ করলো, এতে করে কি কিন্তু পরের যে ডেভেলপারটা আছে সে কিন্তু তার টাইমটাকে আরও এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারলো, অর্থাৎ কম টাইমে সে তার সফটওয়্যার ডেভেলপ করতে পারলো। ডিজাইন প্যাটার্নটাও জিনিসটা এমন যে ডিজাইন প্যাটার্ন হচ্ছে আসলে এমন কিছু প্রবলেমের সলিউশন বা একটা স্ট্র্যাটেজি যে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সিমিলার টাইপস অফ কমন প্রবলেমের জন্য, যেটা প্রি ডিফাইন্ড। অর্থাৎ এই সেক্টরে যারা প্রফেশন প্রবলেম সলভিংয়ের দিক থেকে, তারা পূর্ব থেকে কি করে রেখেছে, এইসব কমন টাইপের প্রবলেম যেগুলি প্রত্যেক ডেভেলপারই ফেস করে থাকে এবং এগুলি প্রায় সিমিলার এবং এগুলির সলিউশন একটা মাত্র হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে এগুলি সলিউশন করার প্রয়োজন নেই, অর্থাৎ একটা অ্যাপ্রোচের মাধ্যমেই প্রায় সবগুলো প্রবলেমকে সলভ করা যায়। আর এই প্রি ডিফাইন যে সলিউশনগুলো এগুলো পূর্ব থেকে প্রফেশনালরা কি তৈরি করে রেখেছে, আর সেটার নামই হচ্ছিল কি ডিজাইন প্যাটার্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে, ধরেন একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিই যেটা কোডের বাইরে। সাপোজ আপনি একটা সাইকেল তৈরি করবেন এবং সাইকেল চালানোর জন্য আপনার তো অবশ্যই চাকার প্রয়োজন। এখন একদম শুরুতে যারা এটা বানাইছে ধরেন সাইকেলটা, তখন চাকা কিরকম হলে এটা চলবে, বা একটা গাড়ি যখন চলে সেটা কিভাবে চলবে, চাকাটা অবশ্যই গোল হলে চলবে। এখন এখানেই তো প্রবলেমের সলিউশনটা, যে একটা চাকা গোল হতে হবে। এখন আপনি সেই গোল চাকা দিয়ে আপনি কি সাইকেল বানাইতে পারবেন, সেই গোল চাকা দিয়ে আপনি গাড়ি বানাইতে পারেন, এবং চাকার মাপটা কি একটু ভিন্ন হবে, সাইকেলের চাকা চিকন বা গাড়ির চাকা মোটা। এখন আপনি চিকন বা মোটা বানান সেটা আপনার ফ্যাক্ট না, কিন্তু আপনাকে গোল বানাতে হবে। অর্থাৎ আপনাকে আর নতুন করে চিন্তা করা লাগতেছে না যে আপনার গাড়ির চাকা কিরকম হবে, শেপটা কিরকম হবে। ঠিক একইভাবে ডিজাইন প্যাটার্ন হচ্ছিল যে পূর্ব থেকে একটা সলিউশন, যে সিমিলার টাইপস অফ কমন প্রবলেমে, যেমন এই চাকার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি এখন ট্রাকের চাকা বানাতে গেলে আপনার কি ধরনের বানাতে হবে, একটা গোল চাকা বানাতে হবে, এটাই আপনার সলভ হয়ে গেল। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এটার উপরে কি কি উপাদান ইউজ করবেন। তো এটা ছিল ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আলোচনা। এখন আমরা এখানে কিছু ডেফিনেশন দেখব, যেটা ফর্মাল ডেফিনেশন। এখানে বলতেছে যে কি ডিজাইন প্যাটার্নগুলো কি ওয়েল প্রুফড কেন বলা হচ্ছে, কারণ এগুলো পূর্ব থেকেই প্রুভ করা হয়ে গেছে যে এগুলি সলিউশন করা যায়, যে কোনো ধরনের স্পেসিফিক প্রবলেমগুলোকে এগুলি সলভ করতে পারে। অর্থাৎ কমন টাইপস অফ প্রবলেমগুলোকে আগে থেকে একটু সলভ করে ওয়েল প্রুফডের করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যে একটা স্পেসিফিক টাস্ককে সে সলভ করতে পারে। অর্থাৎ আপনার টাইপস অফ প্রবলেম যদি একটা থেকে আরেকটা অনেক ডিফারেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এই ডিজাইন প্যাটার্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে। মনে রাখতে হবে যে আমাদের ডিজাইন প্যাটার্নকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি এবং মেনলি 3 ভাগে ভাগ করতে পারি, আর এই 3 ভাগকে আমরা আরও 23টি ভাগে ভাগ করতে পারি। তো 23টি ভাগ দিয়ে আপনি যে কোনো ধরনের প্রবলেমের একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে সলভ করতে হয়। এই ডিজাইন প্যাটার্নটা আমাদের কি করতেছে, যে রিউজেবল, অর্থাৎ আপনি বারবার ইউজ করতে পারবেন এবং একবার ধরেন কমন টাইপস অফ প্রবলেমের জন্য বারবার ইউজ করতে পারবেন, আর আপনি বারবার এই কমন প্রবলেমের জন্য কি আপনার সলিউশন কী হবে এটা ভেবে আপনার টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে বলতেছে দ্য ডিজাইন প্যাটার্ন টাইপিক্যালি শোজ রিলেশনশিপ অ্যান্ড ইন্টারাকশন বিটুইন ক্লাসেস অ্যান্ড অর অবজেক্ট। হ্যাঁ, এখানে আমাদের জানতে হবে যে ডিজাইন প্যাটার্ন অবজেক্ট নিয়ে কাজ করে, অর্থাৎ একটা অবজেক্টের আন্ডারে কিছু ক্লাস ক্রিয়েট করে, যেটা আমরা পরবর্তীতে শিখবো কোডিংয়ের মাধ্যমে। যাতে এতটুকু জানেন যে অবজেক্ট কীভাবে কাজ করে এবং অবজেক্টে কী কী ধরনের প্রবলেম হতে পারে এবং কীভাবে সলভ করে, মানে সব ধরনের প্রবলেমগুলোকে সে অবজেক্ট হিসেবে বিবেচনা করে এগুলো সলভ করে থাকে। The idea is to speed up the development process by providing well-tested, proven development design. তো এখানে বলতেছে যে কি এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটাকে স্পিড আপ করে কিভাবে, কারণ এটা তো অলরেডি ওয়েল টেস্টেড, যে এগুলি দিয়ে আপনার প্রবলেম সলভ হবে। তাহলে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করে দেখতে হবে না যে কি আপনার প্রবলেমটা সলভ হবে কি হবে না। অবশ্যই হবে যদি আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেন। এখানে বলতেছে ডিজাইন প্যাটার্ন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজিস ফর সলভিং এ কমন প্রবলেম। তার মানে বলতেছে যে এই যে ডিজাইন প্যাটার্নের যে আপনার প্রবলেম সলভিংয়ের যে স্ট্র্যাটেজিটা, সেটা অবশ্যই
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রি, অর্থাৎ আপনার এমন না যে স্পেসিফিক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করেই আপনাকে এটা সলভ করতে হবে। তবে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসড হতে হবে, কিন্তু সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসড না, অর্থাৎ আপনি যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। দ্যাটস মিন এ ডিজাইন প্যাটার্ন রিপ্রেজেন্ট অ্যান আইডিয়া নট এ পার্টিকুলার ইমপ্লিমেন্টেশন। আসলে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা আইডিয়া যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, না যে এটা কিভাবে কোড লিখলে এটা সলভ হয়ে যাবে, সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে কোড লিখতে চান, কিন্তু একটা আইডিয়া যে আপনি কিভাবে কোডটা সাজাবেন বা কি কি কোড করা উচিত, ঠিক আছে। বাই ইউজিং দ্য ডিজাইন প্যাটার্ন ইউ ক্যান মেক ইউর কোড মোর ফ্লেক্সিবল, ইউজেবল অ্যান্ড মেনটেনেবল। এটা কেন বলা হয়েছে, কারণ হলো যখন আপনি ডিজাইন প্যাটার্ন ইউজ করবেন পার্টিকুলার প্রবলেম অর্থাৎ পার্টিকুলার কমন প্রবলেমের জন্য আপনি একই ধরনের সলিউশন বারবার ইউজ করে যাচ্ছেন, যাতে করে আপনার কি হচ্ছে, আপনার কোডটা ফ্লেক্সিবল হচ্ছে, আর সিমিলার টাইপস অফ প্রবলেমগুলো আরও অকার হচ্ছে না। আপনি একই ধরনের সলিউশন বারবার ইউজ করতে পারতেছেন এবং সেটা মেনটেনও করতে পারতেছেন। আচ্ছা, এটা ছিল। এখানে বলতেছে যে কি ডিজাইন প্যাটার্ন আর নট মিন ফর প্রজেক্ট ডেভেলপমেন্ট। এটা তো অবশ্যই প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য না, কারণ একটা আইডিয়া যে কিভাবে প্রবলেম সলভ করতে হবে। Whenever there is a need you have to implement a suitable pattern to avoid such problem in the future। তাহলে এটা বলতেছে যে আপনার যেই ধরনের প্রবলেম হবে সেই ধরনের ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই করবেন যাতে ফিউচারে সিমিলার টাইপস অফ প্রবলেম আর না আসে। To find out which pattern is used you have to just try to understand design pattern and their purpose. Only by then you will be able to pick রাইট ওয়ান। তাহলে আপনাদের ডিজাইন প্যাটার্ন কোন সময় কোন প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেটা বুঝতে হলে আপনাদের ডিজাইন প্যাটার্নের যে 23টা ভাগ আছে সেটা প্রপারলি শিখতে হবে এবং প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করতে হবে, প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে কোনটা কখন কাজ করে। সাপোজ একটা এক্সাম্পল দিলে বুঝবেন, সাপোজ আপনি যদি এখন 2+2 করেন তাহলে 4 হয়। এখন আপনি যদি এমন করতে চাচ্ছেন 2x5 করতে চাচ্ছেন, অর্থাৎ 5টা 2 গুণ করতে চাচ্ছেন, তাহলে তো আপনি যোগ হিসেবেও করতে পারেন, গুণ হিসেবেও করতে পারেন। তো আপনার কোনটা করলে সুবিধা হয়? অবশ্যই গুণ করলে, 2 এর সাথে 5 গুণ করলে আপনার 10 পাবেন, 2 5 বার যোগ করা লাগতেছে না। তো একটা প্রবলেম আরেকটা প্রবলেম দিয়ে সলভ হবে, মানে একটা সলিউশন দিয়ে আরেকটা প্রবলেম সলভ হবে, কিন্তু কিছু পার্টিকুলার সলিউশন আছে যেটা ওই প্রবলেমের জন্য অকার হয়েছে, ওইটার জন্য আমরা ইউজ করব। টাইপস অফ ডিজাইন প্যাটার্ন, অর্থাৎ ডিজাইন প্যাটার্নকে আমরা কয়টা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিয়ে শুরু করতে চাই। তো ডিজাইন প্যাটার্নটা আসলে কি? ডিজাইন প্যাটার্ন হচ্ছে হলো আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার সলিউশন, একটা কমন সলিউশন। অর্থাৎ একজন প্রোগ্রামার বা একজন ডেভেলপার যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় এক টাইপের প্রবলেম ফেস করে এবং সেটার পরিপ্রেক্ষিতে সে একটা সলিউশন বের করে রাখে। তো এই যে একটা সলিউশন আমরা পেলাম, তো এই সলিউশন ইউজ করে কি অন্য কোনো প্রোগ্রামার বা অন্য কোনো ডেভেলপার সিমিলার টাইপস অফ প্রবলেম সলভ করতে পারবে? হ্যাঁ, ডিজাইন প্যাটার্ন আমাদের সেই ফ্লেক্সিবিলিটিটা প্রোভাইড করে যে সিমিলার টাইপস অফ প্রবলেম যদি অ্যারাইজ হয় সেই ক্ষেত্রে একটা কমন সলিউশন দিয়ে যাতে সেই প্রবলেমটাকে সলভ করা যায়। তো এখানে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ আলাদা বা তাদের ক্যাটাগরি ভিন্ন হতে পারে। তো বেসিক্যালি আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বা ক্যাটাগরি নিয়ে আলোচনা, মানে ডিজাইন প্যাটার্ন আলোচনা করা হয় না। এখানে আসলে সবগুলো জিনিসকে অবজেক্টের ক্যাটাগরিতে ফেলা হয়, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রবলেম সলভ করার জন্যই আমরা ডিজাইন প্যাটার্ন ইউজ করি। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সব কিছুকে অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় এবং সেই অবজেক্টের ইন্টারফেসে যেই প্রবলেম হবে সেই প্রবলেমগুলো কিভাবে সিমিলার টাইপস অফ সলিউশন দিয়ে সলভ করা যায়। অর্থাৎ একদম হুবহু যে সলভ হবে তা না, বাট বেসিক্যালি ওই যেই আমি পার্টটা ইউজ করেছি সলিউশনে, সেই পার্টটা ইউজ করে কি আমি আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এটা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বেস্ট প্র্যাকটিস যে এই টাইপের মানে ডিফাইন করা আছে যে এই টাইপের প্রবলেম হলে এই টাইপের সলিউশন ইউজ করো, সলিউশন ইউজ করে আমরা আউটপুট পেতে পারি, অর্থাৎ আমরা প্রবলেমটা সলভ করতে পারি এবং এটা কিন্তু প্রমাণিত। তো এখন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও টপিক, টাইপস অফ ডিজাইন প্যাটার্ন। তো ডিজাইন প্যাটার্নের ক্যাটাগরিটা আসলে কোন পরিপ্রেক্ষিতে ডিভাইড করা হয়েছে? ডিজাইন প্যাটার্নের যে ক্যাটাগরি আছে সেগুলি আসলে আপনার ডিফাইন করা হয় যে আপনার যে রিকোয়ারমেন্টটা সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ যারা এটা তৈরি করেছে তারা বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি, তারপরে আপনার প্রবলেমের ডিটেলস, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হবে, অ্যাপ্লিকেশনে কী ধরনের প্রবলেম অ্যারাইজ হয়, সেই অনুযায়ী এটাকে ডিভাইড করা হয়েছে। তো এখানে আরও বলা আছে যে আমাদের ক্যাটাগরিগুলো ডিফাইন করা হয় পারপাসের ভিত্তিতে, অর্থাৎ আপনার উদ্দেশ্য কী, আপনার সফটওয়্যারের উদ্দেশ্য কী হবে এবং সেই উদ্দেশ্য মানে আপনি অ্যাচিভ করতে গেলে বা সেই গোলটা আপনি অ্যাচিভ করতে গেলে আপনার ক্ষেত্রে কী ধরনের, আপনার সফটওয়্যারের ক্ষেত্রে কী ধরনের প্রবলেম অ্যারাইজ হয়। তো
তো সেই অনুযায়ী আমরা ডিজাইন প্যাটার্নকে ডিভাইড করে থাকি। তো ডিজাইন প্যাটার্নে বেসিক্যালি 23 টাইপের হয়। ডিজাইন প্যাটার্ন 23 টাইপের হয়। হ্যাঁ, এখানে 3 টাইপ দেওয়া আছে, কারণ হচ্ছিল এই 23 টাইপ ডিজাইন প্যাটার্নকে বেসিক 3টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। এছাড়াও 23টা ক্যাটাগরি ছাড়াও আরও 2-3টা এক্সট্রা ডিজাইন প্যাটার্ন আছে, সেগুলো এত ইম্পর্টেন্ট না, বাট এই 23টা ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইন প্যাটার্ন, যেগুলো বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় ইউজ করা হয়। তো শুরুতেই আমরা দেখে নিই যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো একটা টাইপ হচ্ছিল ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো ক্রিয়েশনাল প্যাটার্নটা আসলে কি? ক্রিয়েশনাল প্যাটার্ন হচ্ছে আপনি যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন তখন আপনার অবজেক্টটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টের ভিত্তিতে আপনি আপনার অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা আপনাকে সেই আইডিয়া বা সেই প্রসেস বা সেই সলিউশন প্রোভাইড করে থাকে। তো এইখানে একটা আপনাকে ফ্লেক্সিবিলিটি দেয় এবং আপনার যে কোডটা আছে সেটা বারবার ইউজ করার একটা ফ্লেক্সিবিলিটি আপনাকে প্রোভাইড করে থাকে। এখানে এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের আরেকটা সুবিধা হচ্ছিল, আপনি যে অবজেক্টটা ক্রিয়েট করতেছেন তার ইনসাইড যে লজিকটা আছে সেটা শুধু আপনিই জানবেন। ইউজাররা শুধু জানবে যে এটা কি করে, কিন্তু ভিতরে ইনসাইডের লজিকটা কিভাবে কাজ করতেছে, অর্থাৎ অবজেক্টটা কিভাবে নিজে নিজে থেকে কাজ করতেছে বা অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কাজ হচ্ছে সেটা ইউজাররা জানতে পারবে না। অর্থাৎ এখানে আপনার কি সিকিউরিটি প্রোভাইড করার একটা অপশন থাকে। তো বেসিক্যালি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা হচ্ছে কীভাবে আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন। ওকে, দেন হলো আমাদের সেকেন্ড যে ডিজাইন প্যাটার্নটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আমাদেরকে বলে যে আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করতেছি, আমরা তো সফটওয়্যারে অনেক ধরনের অবজেক্ট ক্রিয়েট করব। তো এই অনেক ধরনের অবজেক্টগুলোকে আমরা কিভাবে কম্বাইন করতে পারি, অর্থাৎ একটা অবজেক্টের ফিচার আরেকটা অবজেক্ট ইউজ করতে চায়, এখন তাদেরকে কম্বাইন করে একটা সিঙ্গেল অবজেক্টে বা তাদেরকে আমি কিভাবে কম্পোজিশন ঘটাতে পারি, সেটাই আমাদের বলে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। তো এখানে এক্সপ্লেন করা আছে যে এক্সপ্লেন হাউ টু অ্যাসেম্বল অবজেক্ট। অ্যাসেম্বল মানে একসাথে একত্রিত করা, এবং যাতে করে আমরা কি করতে পারি, ফ্লেক্সিবল আমাদের যে অবজেক্টটা আছে বা আমাদের যেই সফটওয়্যারটা আছে সেটাকে আরও ফ্লেক্সিবল এবং এফিশিয়েন্ট করতে পারি। তো এইখানে আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা মেইন টার্ম সেটা হচ্ছিল ইনহেরিটেন্স, সেটা ইউজ করে থাকি। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হচ্ছিল কোনো একটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স আরেকটা অবজেক্ট ইউজ করা, ঠিক আছে? তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা কি? স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা হচ্ছে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কীভাবে কম্বাইন ঘটানো যায় বা কীভাবে তাদেরকে অ্যাসেম্বল করা যায়। ওকে, দেন হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্নস। এই প্যাটার্নটার কাজ কি? এই প্যাটার্নটার কাজ হচ্ছে অবজেক্টের মধ্যে কমিউনিকেশন, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে তাদেরকে অ্যাসেম্বল করতে, অর্থাৎ একাধিক অবজেক্টকে আপনি চাচ্ছেন না অ্যাসেম্বল করতে, কিন্তু আপনি চাচ্ছেন তাদের মধ্যে কমিউনিকেশন ঘটুক, অর্থাৎ তার কিছু বেসিক ফাংশনালিটি ও যাতে অ্যাক্সেস করতে পারে, আরেকটা অবজেক্ট অ্যাক্সেস করতে পারে। তো এর জন্য যে ইফেক্টিভ কমিউনিকেশনটা দরকার সেটা আমাদের বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা প্রোভাইড করে থাকে। তো এই ছিল বেসিক 3টা ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে মোট 23টা ডিজাইন প্যাটার্নকে আলাদা আলাদা করে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের মধ্যে কোনগুলো পড়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ক্যাটাগরি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের মধ্যে পড়ে থাকে। আর এই 5টা ক্যাটাগরি বিভিন্ন ধরনের অবজেক্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা ডিফাইন করে দেয়। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন তো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, তো সেটা ডিফাইন করে যে কীভাবে আপনি অবজেক্টটা ক্রিয়েট করবেন। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছিল যে আপনি আপনার প্রোগ্রামে একটা সিঙ্গেল ক্লাস ক্রিয়েট করবেন, একটা ক্লাসের একটা মাত্র সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আমরা জাভাতে কিন্তু ক্লাসের অনেকগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করতেই পারি স্বাভাবিক কল করে, কিন্তু সিঙ্গেলটন আমাদেরকে বলতেছে যে কি না, আপনি একটা ক্লাসের মাত্র একটাই অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন। সো এভাবে আমরা আসলে ক্রিয়েট করে থাকি অবজেক্ট, ঠিক আছে? তো আমরা আরও শিখব ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, প্রোটোটাইপ, বিল্ডার, এই 5 টাইপের ডিজাইন প্যাটার্ন আমরা আস্তে আস্তে শিখব কোড সহ। সো আপকামিং ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে সবগুলো ডিজাইন প্যাটার্ন কোড সহ তুলে ধরার জন্য। ওকে, দেন আসলো আমাদের স্ট্রাকচারাল প্যাটার্ন। এই স্ট্রাকচারাল প্যাটার্নের মধ্যে আরও আমরা কিছু টাইপের ডিজাইন প্যাটার্ন দেখি, সেগুলো হচ্ছে অ্যাডাপ্টার, কম্পোজিট, প্রক্সি, প্লাইওয়েট, প্যাকেট, ব্রিজ অ্যান্ড ডেকোরেটর। তো আমি আগেই বলেছি যে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের কাজ কি? স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের কাজ হচ্ছে দুইটা অবজেক্টের বা একাধিক অবজেক্টের অ্যাসেম্বল করা বা একত্রিত করা।
তো সেটা কিভাবে পসিবল? যেমন অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নটার কাজ কি? সে তো কি করবে, অ্যাডাপ্টার আসলে কি? আসলে আমরা যখন ওই যে ধরেন আপনার চার্জার নাই, চার্জার আছে মানে আপনি আপনার ফোনে ডি টাইপের চার্জার সাপোর্ট করে, আর আপনার প্লাগে কি বলবো যে আপনার যে চার্জারটা আছে সেটা টু প্লাগের, মানে সরি বি বি টাইপের। তো আপনি চাচ্ছেন যে কি আপনার ওইখানে বি টাইপের ওইখানে একটা অ্যাডাপ্টার অ্যাড করে আপনার ফোনে চার্জ দিচ্ছেন। অর্থাৎ অ্যাডাপ্টারের কাজ কি, যে দুইটা অবজেক্টকে সে একটা মিডল লেয়ার বলতে পারেন, বা অথবা একটা কমন ইন্টারফেস ক্রিয়েট করবে, যে ইন্টারফেসের মাধ্যমে দুইটা অবজেক্ট কমিউনিকেশন ঘটাইতে পারবে। ঠিক আছে? যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিলে বলতে চাই যে আমাদের মাল্টিপ্লাগে ধরেন টু প্লাগের অপশন আছে। তো আপনি কি করলেন, টু প্লাগের একটা মাল্টিপ্লাগের সাথে একটা আরেকটা অ্যাডাপ্টার অ্যাড করলেন, সেটার উপরে যেটা পোর্শন থাকে সেখানে থ্রি প্লাগ আপনি ইউজ করতে পারবেন। দেন আপনি ওইটা ইউজ করে আপনার ফোন চার্জ করতে পারেন। তো এই সবগুলো আমি ডিজাইন প্যাটার্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ডিটেলসে। নেক্সট আসে হলো বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। বিহেভিয়ারালের কাজ হচ্ছিল যে একজনের বিহেভিয়ার আরেকজন যাতে ইউজ করতে পারে, অর্থাৎ তাদের মধ্যে কমিউনিকেশন ঘটানোর জন্য আমরা আসলে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করি। তো এইখানে অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আপনারা দেখতে পারতেছেন, যেমন টেমপ্লেট মেথড, মেডিকেটর, চেইন অফ রেসপন্সিবিলিটি, অবজারভার, স্ট্র্যাটেজি, কমান্ড, স্টেট, ভিজিটর, ইটারেটর, ইন্টারপ্রেটর অ্যান্ড মেমেন্টো। তো এখানে আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই যে ইন্টারপ্রেটারের কাজ কি, আমরা জানি ইন্টারপ্রেটার মানে হচ্ছিল ট্রান্সলেটর। অর্থাৎ যদি বাস্তববাদী এক্সাম্পল দেয় বা রিয়েল লাইফ এক্সাম্পল দেয়, ধরেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো পারেন না, তো একজন জাপানিজের সাথে কীভাবে কথা বলবেন? তো মাঝখানে একজন ইন্টারপ্রেটার আছে, সে বলতেছে যে কি আপনি আমাকে বাংলায় বলেন, আমি তাকে জাপানিজে বুঝাই দিব। সেমভাবে জাপানিজও ওই ব্যক্তিকে জাপানিজে বলতেছে, আর ওই ব্যক্তি আমাকে বাংলায় বোঝাই দিচ্ছে, অর্থাৎ দোভাষী হিসেবে কাজ করতেছে। সেমভাবে ইন্টারপ্রেটারও সেভাবেই কাজ করে। ইন্টারপ্রেটার ডিজাইন প্যাটার্ন কী করে, দুইটা অবজেক্টের যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে সেটা কি করে, এখান থেকে ধরেন এই অবজেক্টের ফাংশনালিটি ও ইন্টারপ্রেট করে ওকে দিল যাতে ও ইউজ করতে পারে। সেমভাবে এই অবজেক্টের ফাংশনালিটি ও ইন্টারপ্রেট করে দিল ওকে যাতে ও ইউজ করতে পারে। তো এইভাবে আসলে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন কাজ করে। তো ডিজাইন প্যাটার্নের একটা টাইপস হচ্ছিল ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। আজকে আমরা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন কী করে আসলে, এটা অ্যাকচুয়ালি কনসার্ন থাকে যে আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করি, অর্থাৎ আমরা জাভা প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিংয়ে যখন অবজেক্ট ক্রিয়েট করি কোনো একটা ক্লাসের, তো সেই অবজেক্টটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারবো সেটার উপর একটা রেস্ট্রিকশন বা সেটার একটা রুলস ক্রিয়েট করে কে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো এটা কখন ইউজ করা হয়, যখন আমাদের ডিসিশন হয় না, ডিসিশন মাস্ট বি মেড আপ অ্যাট দ্য টাইম অফ ইনস্ট্যান্টেশন অফ ক্লাস। অর্থাৎ কোনো একটা ক্লাসের যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাব, তখন এটা আমাদের একটা ডিসিশন প্রোভাইড করে যে কীভাবে আমাদের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতে হবে। তো সচরাচর আমরা আমাদের ক্লাসগুলোর জন্য যেই অবজেক্ট ক্রিয়েট করে থাকি বা ইনস্ট্যান্স ক্রিয়েট করে থাকি, সেটা কিন্তু নিউ কিওয়ার্ড ইউজ করে এভাবে ইউজ করে থাকি জেনারেলি। কিন্তু সবসময় যে এভাবে আমরা ক্রিয়েট করতে পারবো সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের যে কোনো ক্লাসের অবজেক্টের ক্রিয়েশনও ডিফারেন্ট হতে পারে, এবং সেটাই আমাদেরকে ইনশিওর করে কি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, যেটা আমাদের কি করে আমাদের প্রবলেমটাকে সলভ করে। কি প্রবলেম, যে অবজেক্ট ক্রিয়েশনের প্রবলেমটাকে সলভ করে, যে কিভাবে আমরা আমাদের অবজেক্ট ক্রিয়েশনটাকে কন্ট্রোল করতে পারি ডিজাইন প্যাটার্নে। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমি চাচ্ছি যে কি আমি একটা সফটওয়্যার বা আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি বা আমি কিছু কোড লিখেছি যেখানে আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটার যখন ইউজার ইউজ করতে যাবে অবশ্যই তাকে একটা অবজেক্ট ইউজ করে সেই ক্লাসটা ইউজ করতে হবে। এখন আমি যদি বলি যে একটার বেশি ক্লাস ক্রিয়েট করা যাবে না, অর্থাৎ আমার যে ক্লাসটা আছে সেটাতে একটার বেশি অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। যেমন এখানে আমরা নর্মালি জাভা প্রোগ্রামিংয়ে নিউ কিওয়ার্ড দিয়ে যতগুলি খুশি ততগুলো একই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু না, আমি বলতেছি যে না, সকল ইউজারের জন্য একটাই মাত্র অবজেক্ট ক্রিয়েট করা যাবে এবং বারবার সকল ইউজারকে একই অবজেক্ট ইউজ করতে হবে। তো এই যে আমরা যে একটা রেস্ট্রিকশন দিলাম যে একটা ক্লাসের শুধুমাত্র একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, এটি আমাদেরকে ইনশিওর করলো কে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। তো আমি যে আইডিয়াটার কথা বললাম এটা হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, এটা ইউজ করা হয়। এখানে ইনশিওর করে যে একটা ক্লাসের অনলি একটাই ইনস্ট্যান্স থাকবে। ওকে, আমরা দেখে আসি যে ক্রিয়েশনাল ডিজাইনের প্যাটার্নের মধ্যে
আবার আমরা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নকে 6টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফ্যাক্টরি মেথড প্যাটার্ন, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন, সিঙ্গেলটন প্যাটার্ন, প্রোটোটাইপ প্যাটার্ন, বিল্ডার প্যাটার্ন, অবজেক্ট পুল প্যাটার্ন। তো এই 6টা প্যাটার্ন সম্পর্কে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো উইথ কোড। তো এখন আমি জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করব, আশা করি বুঝতে পারবেন। না বুঝলে আপকামিং ভিডিওগুলিতে ওগুলি যখন এক্সপ্লেন করব তখন বুঝে যাবেন। তো সিঙ্গেলটনটা তো আমরা বুঝলাম যে একটা ক্লাসের অনলি একটাই অবজেক্ট থাকবে, একের অধিক অবজেক্ট থাকবে না। বাকিগুলো কি? বাকি একটা ছিল যে ফ্যাক্টরি মেথড। ফ্যাক্টরি মেথড আমাদের কি বলে যে আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করা হবে, অর্থাৎ ইউজারকে একটা ইন্টারফেস প্রোভাইড করা হবে। ইউজার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবে একটা সুপার ক্লাসের, কিন্তু সুপার ক্লাসের আন্ডারে যে সাব ক্লাসেস থাকবে তারা আবার এই অবজেক্ট ক্রিয়েশনটাকে অল্টার করতে পারবে, অর্থাৎ পরিবর্তন করতে পারবে। সোজা কথায় বলতে গেলে ফ্যাক্টরিতে কি হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তো আমরা ফ্যাক্টরিকে বলবো যে কি আমাদের এই অবজেক্টটা আমাদের ক্রিয়েট করে দেন। দেন ফ্যাক্টরি তার সাব ক্লাস অনুযায়ী আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে রিটার্ন করবে। ঠিক আছে, আমাদের নিজে থেকে করা লাগবে না। অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আমাদের কি বলতেছে যে আমরা কি মানে অবজেক্ট ক্রিয়েট, আমাদের একটা অবজেক্ট দরকার, ইউজারের একটা অবজেক্ট দরকার। তো আমরা ফ্যাক্টরিকে বললাম, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে বললাম যে আমাদের অবজেক্টটা ক্রিয়েট করে দাও। তো অবজেক্টটা আমাদের ক্রিয়েট করে দেবে একটা ক্লাসের, কিন্তু ক্লাসের ইনসাইডে কী ধরনের লজিক কাজ করতেছে যে বা অবজেক্টটা কীভাবে ক্রিয়েট হয়েছে মানে ক্লাস অনুযায়ী, সেটা কিন্তু আমাদের ডিফাইন করে দিবে না। জাস্ট আমাদেরকে অবজেক্টটা রিটার্ন করবে, কিন্তু আমরা জানতে পারবো না ইনসাইড ক্লাসের লজিকটা কী বা ক্লাসটা আসলে কীভাবে অবজেক্টটা ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, বিল্ডার ডিজাইন প্যাটার্নে বলতেছে আমাদের যে যখন আমাদের একটা কমপ্লেক্স অবজেক্ট ক্রিয়েট করার দরকার, তখন আমরা কি করব, কমপ্লেক্স অবজেক্টটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করে দিব এবং প্রত্যেকটা পার্টকে আপনার ক্রিয়েট করার পর আমরা সেটাকে ইন্টিগ্রেট করে দেন হচ্ছে ইউজারকে দিব। এখানে আমরা দেখতেছি একটা ঘর তৈরি করার সময় আমাদের কি করা উচিত, যেহেতু এটা একটা কমপ্লেক্স কাজ, তো আমরা কি করলাম, এটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পরে আমরা অবজেক্টটা রিটার্ন করলাম। তো একটা এক্সাম্পল দিলে বলি, যেমন যে কোনো ধরনের বিল্ডিং ক্রিয়েট করতে গেলেই আমাদের কী লাগবে, একটা ডিজাইন তো অবশ্যই দরকার। তো আমরা অনেক বিল্ডিং তো তৈরি করা আছে, তাদের ডিজাইন থেকে একটা আইডিয়া নিতে পারি যে বেসিক্যালি তারা কীভাবে শুরু করেছে। প্রথমে বেজ, পরে দেয়াল, তারপরে কি ছাদ। তো তাদের ডিজাইনটা থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা কী করতে পারি, আমাদের বিল্ডার ডিজাইন প্যাটার্নটা কমপ্লিট করতে পারি। এই যে কমপ্লেক্স অবজেক্টকে আমরা ছোটো ছোটো ধাপে ভাগ করে একটা স্টেপ বাই স্টেপ সলভ করলাম, সেটাই হচ্ছিল বিল্ডার ডিজাইন প্যাটার্ন। প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন আমাদের কি বলে, প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন আমাদের বলে যে কি আমরা এক্স্যাক্টলি সেম কোনো একটা প্যাটার্নের কপি করব, ওয়ান কাইন্ড অফ কপি করব। অর্থাৎ আপনি একটা বিল্ডিং আছে, সেম টু সেম আরেকটা বিল্ডিং, সেম টাইপের বিল্ডিং ক্রিয়েট করতে চান। ঠিক আছে, যদি এমন হয় সেই ক্ষেত্রে আমরা প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন ইউজ করে থাকবো। অর্থাৎ সিমিলার কাইন্ড অফ অবজেক্ট ক্রিয়েশনের বেলায় আমরা প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন ইউজ করে থাকি। সিঙ্গেলটা তো আমরা দেখেছি। অবজেক্ট পুল কি বলতেছে, বা অবজেক্ট পুল আমরা কখন ইউজ করি, অবজেক্ট পুল আমরা ইউজ করি যখন আমাদের পারফরমেন্সকে বুস্ট করার প্রয়োজন পড়ে এবং যেখানে অবজেক্ট ক্রিয়েশনটা অনেক কস্টলি এবং এর রেটটাও খুব বেশি, সেই ক্ষেত্রে আমরা কি করি, অবজেক্ট পুল ইউজ করি। অর্থাৎ আপনার অবজেক্টটা যদি অনেক হেভি হয়, ব্যাকগ্রাউন্ডে অনেক কোড থাকে, দেন এটাকে বারবার ইনিশিয়ালাইজ করতে গেলে আপনার প্রচুর কি হবে, টাইম কনজিউমিং হবে এবং কষ্ট বেড়ে যাবে। তো এটাকে কিভাবে পারফরমেন্সটাকে আমরা কিভাবে বুস্ট করতে পারি সেটাই আমাদের অবজেক্ট পুল ডিফাইন করে দেয়। আমরা জানি ডিজাইন প্যাটার্নকে আমরা মেনলি 3 টাইপসে ডিভাইড করতে পারি। সেগুলো হলো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন এবং লাস্টলি বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। তার মধ্যে আজকে আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ডিটেলসে জানবো। তো আজকের কন্টেন্টসগুলো হলো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী, কীভাবে কাজ করে এটা। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন বোঝার ট্রাই করব। এখানে আমি রিয়েল লাইফ এক্সাম্পল এই কারণে রেখেছি যাতে করে আপনি কনসেপ্টটা একদম ইজিলি বুঝতে পারেন। আর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমরা কোনো কিছু বুঝি তাহলে সেটা সহজে আমরা ভুলি না। দেন আমরা দেখবো যে কি আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নকে কয়টা টাইপসে ডিভাইড করতে পারি। অ্যান্ড লাস্ট আমরা একটা ফর্মাল এক্সাম্পল দেখবো, যেটাকে আমরা সফটওয়্যার বেসড এক্সাম্পলও বলতে পারি, যাতে করে আপনি পরীক্ষার হলে লিখতে পারেন বা আপনি ভাইভাতে অ্যান্সার করতে পারেন ফর্মাল ওয়েতে। তো শুরু করি। সবার আগে আমরা স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের ডেফিনেশনটা পড়ি। এখানে আমি অনেকগুলো ডেফিনেশন রেখেছি এবং প্রত্যেকটাকে আমি সিম্পলিফাই করে আপনাদের কাছে ব্যাখ্যা করব। তো সবার আগে যে ডেফিনেশনটা রয়েছে সেটা হচ্ছিল স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আর ডিজাইন প্যাটার্ন দ্যাট ফোকাস অন অবজেক্ট কম্পোজিশন, ইন্টারফেস সিম্পলিফিকেশন
অ্যান্ড ক্লাস হায়ারার্কি ম্যানেজমেন্ট। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা হলো কি এমন একটা ডিজাইন প্যাটার্ন যেটা বেসিক্যালি দুইটা অবজেক্টের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করে এবং দুইটা অবজেক্টকে কিভাবে আমরা কম্পোজিট করতে পারি বা কম্বাইন করতে পারি সেটাই আমাদেরকে ডিফাইন করে দেয় স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। এখানে দেখেন এই ডিজাইন প্যাটার্নটার মেইন ফোকাসটা কী থাকে, অবজেক্ট কম্পোজিশন। এখন এটা কি, এটা বোঝার জন্য আমরা একটু ড্র করে আঁকা ট্রাই করি। তো মনে করেন এটা আমার একটা ক্লাস, ওকে, এইটা আরেকটা ক্লাস এবং এর আন্ডারে কি আছে, একটা অবজেক্ট আছে এবং এর আন্ডারেও কি আছে, একটা অবজেক্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভালো মতোই জানি যে জাভা প্রোগ্রামিংয়ে বেসিক্যালি আমরা কী করি, প্রথমে আমরা ক্লাস ক্রিয়েট করি, তারপরে ওই ক্লাসের আন্ডারে আমরা কী করি, অবজেক্ট ক্রিয়েট করি। এটা কেন করি আমরা, এর কারণ হলো কি ক্লাসের বিভিন্ন ধরনের ফিচার থাকে বা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই ফিচার বা ক্যারেক্টারিস্টিক্সগুলো ইউজ করার জন্য বেসিক্যালি কি আমরা অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই ক্লাসের যে ফিচার বা আপনি ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো যদি এটা হয় ক্লাস এ আর এটা যদি হয় ক্লাস বি, তাহলে আমরা জানি যে কি ক্লাস এর ডিফারেন্ট টাইপের ফিচার থাকতে পারে এবং ক্লাস বি এর ডিফারেন্ট টাইপের ফিচার থাকতে পারে। কিন্তু আমি বলতেছি যে স্ট্রাকচার ডিজাইন প্যাটার্নে যে এ যাতে বি এর যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে পারে, সিমিলারভাবে বিও যাতে এ এর কিছু ফিচার ইউজ করতে পারে। এইটা করার জন্য আমরা কি করি, এই অবজেক্টগুলোকে কম্পোজিশন করি, কম্পোজিশন করে একটা নিউ ইন্টারফেস ক্রিয়েট করি। অর্থাৎ আমরা কি করি, আমরা হলো মাল্টিপল অবজেক্ট একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করতে পারে বা কমিউনিকেশন করতে পারে, করে তারা কি এই এ ক্লাসের ফিচারগুলো যাতে বি ক্লাস ইউজ করতে পারে এবং বি ক্লাসের ফিচারগুলো যাতে এ ক্লাস ইউজ করতে পারে, সেটাই বেসিক্যালি আমরা ডিফাইন করি কি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। আর এটা এখানে বলা আছে, দেখেন মেইন ফোকাস কি, যে অবজেক্ট কম্পোজিশন। এই অবজেক্টগুলোকে কম্পোজিশন করার মাধ্যমে কি করতে পারি, একটা ইজি বা মেইনটেনেবল আমরা কি করতে পারি, একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যেটা কি করে এ এবং বি দুইটার ফিচারটাই কি করতে পারে, ক্যাচ করতে পারে বা ইউজ করতে পারে। এখানে আরও দেখতে পারতেছি আমরা কি ইন্টারফেস সিম্পলিফিকেশনের জন্য আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করে থাকি এবং ক্লাস হায়ারার্কি মেনটেনের জন্য আমরা বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করা আমাদের মেইন মোটোটা কি বা আমাদের কি অ্যাডভান্টেজ আছে যেটার কারণে আমরা কি করি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন ইউজ করি, সেটা হলো কি এটা করে আমরা কি করি, আমাদের ক্লাসগুলো বা আমাদের স্ট্রাকচারটাকে কি করি, ফ্লেক্সিবল করি, রিউজেবল করি এবং ইজিলি যাতে মেনটেন করতে পারি। সেই জন্য সাপোজ মনে করেন আপনি এখন এ ক্লাসের জন্য একটা ডিফারেন্ট ইন্টারফেস ক্রিয়েট করলেন, বি ক্লাসের জন্য একটা ডিফারেন্ট ইন্টারফেস ক্রিয়েট করলেন। তো বিকে আলাদাভাবে মেনটেন করা লাগে এবং একে আলাদাভাবে মেনটেন করা লাগে। তো আপনাকে দুইটাকেই আলাদাভাবে মেনটেন করা লাগে। এখন আমি বলতেছি না, আমি দুইটাকে আলাদাভাবে মেনটেন করতে পারবো না, আমাকে একটা মেথড প্রোভাইড করো যেটার মাধ্যমে আমি এ এবং বি দুইটাকে একই সাথে মেনটেন করতে পারি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন আমাদেরকে এই সুবিধাটা দেয়, আমাদের স্ট্রাকচারটাকে ফ্লেক্সিবল, রিউজেবল এবং মেনটেন করার মাধ্যমে। ওকে, তারপরে আমরা দেখতেছি এখানে যে কি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী করে, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি আপনার কী করে, স্ট্রাকচারটাকে সিম্পলিফাই করে। এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করে কিভাবে, এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করে একটা হায়ারার্কি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, অথবা এ আর বি এর মধ্যে যে রিলেশনটা আছে সেটা সে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অর্থাৎ এর সব ফিচার তার বি ইউজ করতে পারবে না, তাই না, কিন্তু এর কিছু ফিচার বি ইউজ করতে পারবে, সিমিলারভাবে বি এর কিছু ফিচার এ ইউজ করতে পারবে। তো এইটাই আইডেন্টিফাই করা যে এ আর বি এর কী কী ফিচার এ ইউজ করতে পারবে বি এর এবং বি এর কোন কোন ফিচার ইউজ করতে পারবে, সেই ফিচার বা সেই রিলেশনটা ফাইন্ড আউট করার মাধ্যমে একটা নতুন একটা স্ট্রাকচার ক্রিয়েট করা। এই যে বক্সের মধ্যে আমি এটাকে কী করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। অর্থাৎ আমি একটা নতুন স্ট্রাকচার ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এগুলোকে এই স্ট্রাকচারটাকে কী করতে পারবো, ইজিলি মেনটেন করতে পারবো এবং এটাকে সিম্পলিফাই করতে পারবো। নেক্সট যেটা আছে, দিস প্যাটার্ন ফোকাস অন হাউ দ্য ক্লাসেস ইনহেরিট ফ্রম ইচ আদার অ্যান্ড হাউ দে আর কম্পোজড ফ্রম আদার ক্লাসেস। জাভা প্রোগ্রামিংয়ে আমরা ইনহেরিটেন্স ইউজ করে থাকি। ইনহেরিটেন্সে বেসিক্যালি কী হয়, যে আপনি প্যারেন্ট প্রোগ্রামের আন্ডারে যে প্যারেন্ট ক্লাসের আন্ডারে যে চাইল্ড ক্লাসগুলো থাকে সেগুলি কী করতে পারে, সেই চাইল্ড ক্লাসগুলো প্যারেন্টের যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আছে সেগুলি সে ইউজ করতে পারে। সেটা আমরা কীভাবে করব, আমরা করবো যে কি জাস্ট এ ক্লাসকে বি ক্লাসের আন্ডার ইনহেরিট করব, অথবা বি ক্লাসকে এ ক্লাসের আন্ডার ইনহেরিট করব, যাতে করে কি করতে পারে, এ ক্লাস বি ক্লাসের ফিচারগুলো ইউজ করতে পারে এবং বি ক্লাস এ ক্লাসের ফিচারগুলো ইউজ করতে পারে।
তো আপনি যদি এখনও কনফিউজ থাকেন ফর্মাল ডেফিনেশনগুলো জানার পরেও, তো আমরা এখন রিয়েল লাইফ এক্সাম্পল এই কারণে রেখেছি যাতে করে আমরা কি ইজিলি এখন এই স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা বুঝতে পারবো। তো এখানে আমি দেখেন 3টে এক্সাম্পল রাখছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছিল আপনি একটা ধরেন গাড়ি চালাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে কি না আমি রাস্তায় গাড়ি চালাবো না। ওকে, আমি রাস্তায় গাড়ি চালাবো না, আমি কি চালাবো, ট্রেন লাইনে গাড়ি চালাবো। ওকে, আমি চালাবো ট্রেন লাইনে। তো এখন ট্রেন লাইনের ফিচার কিন্তু একরকম এবং আপনার গাড়ির চাকার ফিচার কিন্তু একরকম। আপনি চাইলেও কিন্তু কি ডিরেক্টলি আপনার গাড়িটাকে ট্রেন লাইনের উপর ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি কি করতেছি যে একটা অ্যাডাপ্টার ইউজ করতেছি, অর্থাৎ আমি ট্রেন লাইনের উপর দিয়ে যে ধরনের চাকা চলা সম্ভব সেইটা ইউজ করে দেখেন আমার গাড়িটাকে কিন্তু মুভ করতেছি। তো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন এভাবেই কাজ করে। দেখেন এখানে এইটার ফিচার একরকম, এই ক্লাসটার ফিচার একরকম এবং এই গাড়ির চাকার ক্লাসটার ফিচার একরকম। তো এখানে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কী করলো, একটা সিম্পলিফাই মেথড প্রোভাইড করলো বা নতুন একটা চাকার মেথড প্রোভাইড করলো, যেটার মাধ্যমে আমি কী করতে পারতেছি, আমার গাড়িটা কী করতে পারতেছে, এই রেল লাইনের যে ফিচারগুলি আছে সেটা সুবিধা নিতে পারতেছে। সিমিলারভাবে এই রেল লাইনের উপর দিয়ে আমার গাড়িটাও কি চলতে পারতেছে। ওকে, তো আপনি বাসা বাড়িতে এটা দেখিয়ে থাকবেন যে সাপোজ মনে করেন আপনার যে সকেটটা রয়েছে, আপনি যে বাল্বটা লাগাবেন সেই সকেটটা কি প্যাচের সকেট, প্যাচ আকারে লাগাতে হয়, কিন্তু আপনার যে বাল্বটা কিনে নিয়ে আসছেন সেটা তো পিন সিস্টেমের। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আপনার যে বাল্বের যে পিনটা রয়েছে সেটা মানে ফিচারটা একরকম, সেই ক্লাসটার ফিচার একরকম এবং আপনার যে প্যাচ লাগানো যে সকেটটা রয়েছে সেটার ফিচার আরেক রকম। কিন্তু এই দুইটা ফিচারকে আমি যদি কম্বাইন করতে চাই সেই কারণে আমি কি মাঝ বরাবর একটা কি অ্যাডাপ্টার ইউজ করি, যাতে করে আমি কি বাল্ব এবং আমার যে সকেটটা রয়েছে, কারেন্টের সকেটটা রয়েছে, ওইটার মধ্যে একটা কি রিলেশনশিপ বিল্ড করতে পারি। ওকে, এটা তো খেয়াল করছিনি যে আমাদের অনেক সময় কি করি, আমরা আমাদের ফোন চার্জ দিব কিন্তু আমাদের দেখতে পারতেছি যে কি আমাদের চার্জার অ্যাভেলেবল না, বা আমরা আমাদের চার্জারটা হচ্ছে 3 পিনের কিন্তু আমাদের যে মাল্টিপ্লাগটা আছে সেটা 2 পিনের। তো সেই ক্ষেত্রে আমরা কি করি যেরকম অ্যাডাপ্টার ইউজ করে আমাদের ফোনগুলো চার্জ দিতে পারি। তো এইটা আমি যা এক্সপ্লেন করলাম সব কিন্তু অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন, আর অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের আন্ডারে পড়ছে। তো বেসিক্যালি আমাদের মেইন ফোকাস ছিল এখানে কি যে দুইটা ক্লাসের ভিন্ন ভিন্ন ফিচার হওয়া সত্ত্বেও তারা কিভাবে ইন্টারাক্ট করতে পারে বা তাদের মধ্যে কীভাবে রিলেশনশিপ বিল্ড করা যায়, সেটাই বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন। তো অ্যাডাপ্টার ছাড়াও স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের আরও অনেকগুলো টাইপস আছে, সেগুলো ছিল ব্রিজ ডিজাইন প্যাটার্ন, কম্পোজিট ডিজাইন প্যাটার্ন, ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন, প্যাকেট ডিজাইন প্যাটার্ন, ফ্লাইওয়েট ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রক্সি ডিজাইন প্যাটার্ন। এই প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন আমরা ইন্ডিভিজুয়াল ভিডিওতে কভার করব। তো এখন আমরা একটা সফটওয়্যার বেসড বা ফর্মাল বেসড এক্সাম্পল দেখব, যেটা আপনি পরীক্ষার খাতে লিখতে পারবেন অথবা আপনি রিয়েল লাইফ ইমপ্লিমেন্টও করতে পারবেন। সাপোজ আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বিল্ড করতে, যেইখানে কি করবেন আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেগুলো কি ধরেন এটা হচ্ছিল ফেসবুক, এটা হচ্ছিল আপনার টুইটার, আর এটা হচ্ছিল লিঙ্কডইন। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কি একটা নিজস্ব এপিআই থাকে। ওকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার নিজস্ব এপিআই থাকে, এটার এপিআই এইটা এবং এই এপিআইগুলো কি এক একটা এক এক রকম হয়। এই যে আমি সাইনগুলো ডিফারেন্ট দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন এটা হচ্ছিল ফেসবুক, এটা হচ্ছিল আপনার টুইটার, আর এটা হচ্ছিল কি আপনার লিঙ্কডইন। তো আপনি এই যে দেখেন এই সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে আপনি কি করতে যাচ্ছেন, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছেন, যেখানে আপনি কি করতে পারেন, ডিরেক্টলি এই ফেসবুকে ঢুকতে পারেন অথবা টুইটারে ঢুকতে পারেন অথবা আপনি কি করতে পারবেন, লিঙ্কডইনেও ঢুকতে পারবেন। অর্থাৎ আপনার মেইন মোটোটা হলো এরকম একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার ডেভেলপ করা, যেখানে ফেসবুকও থাকবে, যেখানে টুইটারও থাকবে, যেখানে লিঙ্কডইনও থাকবে। এখন ইউজার যেটা মন চায় সেটাতে অ্যাক্সেস করে সে তার সার্ভিসগুলো নিতে পারবে। কিন্তু এটা করার জন্য বেসিক্যালি আমাদের কি করতে হবে, এটা করার জন্য বেসিক্যালি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই ফেসবুকের এপিআইয়ের সাথে কি করতে হবে, ইন্টারাক্ট করতে হবে। সিমিলারভাবে টুইটারেরটার সাথে ইন্টারাক্ট করতে হবে, সিমিলারভাবে লিঙ্কডইনের এপিআইয়ের সাথে ইন্টারাক্ট করতে হবে। এবং ইন্টারাক্ট করার মাধ্যমে আমরা কি করলাম, একটা নতুন সফটওয়্যার বিল্ড করলাম বা নতুন ইন্টারফেস বিল্ড করলাম। এবং এই ইন্টারফেসে আমরা কি করলাম, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করতে পারি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্সেস নিতে পারি। আর স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের মাধ্যমে এটা পসিবল যে ডিফারেন্ট টাইপের ফিচার হওয়া সত্ত্বেও কীভাবে আমরা সেই ফিচারের
ক্যারেক্টারিস্টিক্সগুলো ইউজ করতে পারি, বা আমার এই অ্যাপ্লিকেশনের সাথে ফেসবুকের এপিআই কী ধরনের রিলেশন আমরা বিল্ড আপ করতে পারি সেটাই ডিফাইন করে দেয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নের অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ। আমরা জানি ডিজাইন প্যাটার্ন মোট 3 প্রকারের হয়ে থাকে। সেটা হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। এই পার্টিকুলার ডিজাইন প্যাটার্নগুলোকে আবার সাব প্যাটার্নে ডিভাইড করা যায়। বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা বেসিক্যালি কোনো একটা সিস্টেমের যে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা হয়, মনে করলাম একটা সিস্টেমের মাল্টিপল অবজেক্ট রয়েছে, এই অবজেক্টগুলো নিজেদের মধ্যে কীভাবে কমিউনিকেশন করবে সেটা ডিফাইন করে কে? সেটা ডিফাইন করে এই বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। অর্থাৎ এই একটা অবজেক্ট, এটার ফাংশনালিটি একরকম, এটা আরেকটা অবজেক্ট, এটার ফাংশনালিটি ভিন্ন রকম, এটা আরেকটা অবজেক্ট যেটার ফাংশনালিটি ভিন্ন রকম। এখন এরা কীভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে এবং কমিউনিকেশন করার পরে সবাই মিলে একটা গোল অ্যাচিভ করবে বা একটা টাস্ক কম্বাইন আকারে সলভ করবে, সেটাই ডিফাইন করে দেয় কে? সেটাই ডিফাইন করে দেয় বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। আমরা যদি বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটার ডেফিনেশনটা একবার পড়ি তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন ফোকাস অন হাউ অবজেক্ট ইন্টারেক্টস অ্যান্ড কমিউনিকেট। তার মানে কি, যে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন একটা সিস্টেমের মধ্যে যে অবজেক্টগুলো থাকে সেগুলো নিজেদের মধ্যে কীভাবে কমিউনিকেট করবে এবং ইন্টারেক্ট করবে সেটা আইডেন্টিফাই করতে হেল্প করে, এবং এটা আমাদেরকে আমাদের যে অবজেক্টগুলো থাকে সেগুলোর ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছিলো যে এ এর কাজ করবে, এ এর কাজ করবে, এদের মধ্যে ডিপেন্ডেন্সি খুবই কম থাকবে। এমন না যে এ যদি কোনো একটা কাজ না করতে পারে সেও কাজ করবে না, এমন না জিনিসটা। অর্থাৎ কাজ বলতে আমি এখানে বোঝাচ্ছি, ধরেন অবজেক্ট তো আমরা কোডিং করি তাই না? সো কোডিংয়ের যে অবজেক্টটা থাকবে এখানে আমরা বিগ কোনো চেঞ্জ আনলাম, এই চেঞ্জ আনার ফলে এইখানেও যে সেম লেভেল অফ চেঞ্জ আনতে হবে সেটা না, কারণ এদের মধ্যে ডিপেন্ডেন্সি অনেক কম। তার মানে এখানে যদি আমি অনেক বড় কোনো চেঞ্জ আনি সেটার কারণে এইখানে চেঞ্জ নাও আনতে পারে। এটা হচ্ছিল আমাদের লো ডিপেন্ডেন্সি। ওকে, এবং ফ্লেক্সিবিলিটি মানে কি, আমি যখন কোডগুলোকে রিউজ করতে পারি এবং এখানে আমি চেঞ্জ আনতে পারি, আমার সবগুলো অবজেক্টের মধ্যে চেঞ্জ আনার কোনো প্রয়োজন নেই। দে হেল্প ইনশিওর দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন অবজেক্ট আর সিম্পল, মানে জাস্ট এদের মধ্যে ডিপেন্ডেন্সি আমি খুবই অল্প রাখবো এবং এটা জাস্ট কমিউনিকেশনের মাধ্যমে কাজ করবে। এদের মধ্যে যেই কমিউনিকেশনটা হবে এবং বা রিলেশনশিপটা থাকবে সেটাও খুব সিম্পল হবে। এরা টাইটলি লিঙ্ক থাকবে না, এমন না যে এই কাজটার কারণে এই কাজটা হ্যাম্পার হয়ে গেছে, এরকম টাইটলি তারা লিঙ্ক থাকবে না। অ্যালাউইং ফর ইজিয়ার চেঞ্জেস অ্যান্ড রিউজেবল কোড, তার মানে আমি যখন মন চাই আমার অবজেক্ট এখানে অ্যাড করতে পারবো, জাস্ট আমার একটা ইন্টারাকশন কমন মেথড রাখতে হবে তাদের মধ্যে কমিউনিকেশন করার জন্য। আমি চাইলে আবার এটা রিমুভ করে দিতে পারবো, এর ফলে এই দুটার অবজেক্টের যে কোনো চেঞ্জ আনতে হবে সেটাও না। ঠিক আছে। বাই প্রমোটিং লুজ কাপলিং মানে হচ্ছিল কি, তারা কম্বাইন আকারে একটা ইম্পর্ট্যান্ট টাস্ক কমপ্লিট করে, বাট তাদের মধ্যকার ডিপেন্ডেন্সি অনেক কম। ঠিক আছে, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। জাস্ট এতটুকু বুঝো যে লুজ কাপলিং মানে হচ্ছিল কি, কম্বাইন আকারে কোনো একটা টাস্ক কমপ্লিট করবে, ঠিক আছে, বাট তাদের মধ্যে ডিপেন্ডেন্সি অনেক কম। কোনো কারণে যদি এই অবজেক্টটা কাজ করা বন্ধ করে দেয়, এর ফলে যে এই দুটো অবজেক্ট কাজ করবে না জিনিসটা এমন না, এই দুটো অবজেক্ট তার কাজ ঠিকই করবে। তাহলে আমাদের চেঞ্জেসটা কোথায় আনতে হবে? যদি এই অবজেক্টটা কাজ না করে এই অবজেক্টটার যে কাজটা মানে যেখানে ইস্যু হয়েছে সেটা আমাদের ফিক্স করলেই হবে, আমাদের এখানে হাত দেওয়া লাগতেছে না। ওকে, this pattern avoid hard-coded relationship and dependency between components, leading to more maintainable and scalable system. সো আমরা কিন্তু ইজিলি এটা মেনটেন করতে পারি। মেনটেন করা আমি একটুকে বোঝাইলাম যে আমার যেইখানে ইস্যু হয়েছে আমি জাস্ট সেইখানে চেঞ্জেস আনবো, বা যেখানে আপডেট আনা দরকার সেখানে আনবো। এর ফলে যে আমার পুরা প্রত্যেকটা অবজেক্টের বা প্রত্যেকটা ইনস্ট্যান্সের যে চেঞ্জ আনতে হবে এমন কিছু না। ঠিক আছে, আমার যেখানে প্রবলেম সেখানে হয়তো আমি ফিক্স করবো, বা যেখানে আপডেট করার দরকার সেখানে আমরা জাস্ট আপডেট করব। স্কেলেবল মানে আমি মাল্টিপল অবজেক্ট চাইলে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। আমার সিস্টেমের যেই অবজেক্টের পরিমাণ আছে তাদের সংখ্যা আমি বাড়াইতে পারি, জাস্ট তাদের মধ্যে একটা কমন কমিউনিকেশন মেথড থাকা প্রয়োজন। তো এটা ছিল বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নের ডেফিনেশন অ্যান্ড এটা কীভাবে কাজ করে সেটা। তো এখন একটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা বেসিক্যালি কীভাবে কাজ করে এবং কীভাবে আমাদেরকে হেল্প করে সেটা আমরা দেখার ট্রাই করব। সো আমরা রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বিবেচনা করতে পারি একটা কফি মেশিনকে।
কফি মেশিনে কি হয়, কফি মেশিনে কফি তৈরি হয়, ডিফারেন্ট টাইপস অফ কফি কিন্তু আমরা তৈরি করতে পারি। সো একটা কফি মেশিন কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কফি তৈরি করতে পারে, যেমন এসপ্রেসো, ক্যাপাচিনো অ্যান্ড ল্যাটে। ওকে, এই কফিগুলোর একটা কমন প্রসেস আছে, যেমন প্রত্যেকটাতে গরম পানি লাগবে, কফি লাগবে, ঠিক আছে। বাট হালকা কিছু স্পেসিফিক স্টেপে চেঞ্জ আছে, যেমন কোনোটাতে আমাদের মিল্ক দিতে হয়, কোনোটাতে দিতে হয় না, কোনোটাতে ফোম দিতে হয়, কোনোটাতে দিতে হয় না। সো এটা ডিপেন্ড করে কফির টাইপসের ওপর। বাট আমরা যখন কফি মেশিনে পার্টিকুলারলি কোনো কমান্ড দিই যে আমার ক্যাপাচিনো দরকার, তখন কিন্তু আমাদেরকে সেই টাস্কটা কফি মেশিন কমপ্লিট করে দেয়। এমন না যে সে ভুল করে ফেলে জিনিসটা, তাই না, ঠিক না? সো এই ক্ষেত্রে কীভাবে আমাদের বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা হেল্প করে সেটা এখন আমরা দেখার ট্রাই করব। সাপোজ মনে করো ক্যাপাচিনো, আমরা কফি মেশিনকে বলো আমাদেরকে একটা ক্যাপাচিনো দাও। সো কফি মেশিনে আমি মনে করলাম এই টাস্কগুলোকে আমি এক একটা অবজেক্ট হিসেবে বিবেচনা করি, অর্থাৎ অবজেক্টগুলো এই টাস্কগুলোকে তোমার পারফর্ম করে। তো প্রথমে আমার এখানে একটা অবজেক্ট আছে বয়েল ওয়াটার, দেন আমাদের একটা আছে কি ব্রিউজ দ্য কফি। সো সেকেন্ড হচ্ছিল আমাদের ব্রিউজ দ্য কফি। ওকে, তারপরে হচ্ছিল পানি দিতে হবে। সো পোর্স ইট ইনটু আ কাপ, মানে কাপের মধ্যে ঢালতে হবে। সো পোর্স। আর 4 নম্বর যে অবজেক্টটা সেটা আমাদের কি করবে, সেখানে মিল্ক অ্যাড করবে এবং ফোম অ্যাড করবে, কারণ আমরা ক্যাপাচিনো সেট করেছি। তো 4 নম্বরটা কাজটা কি, মিল্ক অ্যান্ড ফোম অ্যাড করা। সো প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট টাইপসের কাজ করতেছে, এমন না যে এই অবজেক্টটা দেখো, যদি মনে করো যে এই অবজেক্টটা কাজ বন্ধ করে দেয়, এর ফলে যে কফি আর এগুলি যে মানে কাজ করবে না, জিনিসটা এমন না। কিন্তু দেখো এটা আমরা কিভাবে কাজ করি। সো এখন দেখো এই অবজেক্টটা কী করে, এই অবজেক্টটা আমাদের হচ্ছে বয়েল ওয়াটার দেয়। বয়েল ওয়াটার দেওয়ার পরে সে সিগন্যাল দেয় একে, ওকে, যে তুমি এখন কফি অ্যাড করো। কফি অ্যাড করা হয়ে গেলে সে সিগন্যাল দেয় এটাকে। তারপরে পোর্স ইনটু আ কাপ, তারপরে কফি দেওয়ার পরে মিল্ক অ্যাড করতে হয়। তো এখানে জাস্ট তারা কমিউনিকেশন করতেছে, প্রত্যেকটার কিন্তু কাজ ভিন্ন, প্রত্যেকটা অবজেক্টের কাজ কিন্তু ভিন্ন। এমন না যে তোমার এটার সাথে এটার কাজ অনেকটা কানেক্টেড, সবাই তাদের নিজস্ব কাজ করে থাকে। ওকে, এখন ধরো তুমি কফি মেশিনে একটা নতুন মানে ওয়াটার বয়েল করার জন্য, পানি গরম করার জন্য নতুন একটা প্রযুক্তি অ্যাড করছো, বা নতুন একটা, তুমি আগে মনে করো গ্যাসে ইউজ করতাম, এখন ইলেকট্রিসিটি ইউজ করে তুমি তোমার পানিটা গরম করো কফি মেশিনের ভিতরে। এর ফলে যে এদের কাজও সবগুলি কাজে যে পরিবর্তন আনতে হবে এমন কোনো না, এই অবজেক্টগুলোর কাজ সেমই থাকবে, তোমার জাস্ট কি এখানে চেঞ্জ করা লাগবে। তো আশা করি বুঝতে পারতেছে বিহেভিয়ারাল প্যাটার্নে কি আমাদের এক সুবিধা কি, যে আমি ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করতেছে, যে আমি এই অবজেক্টটাতে চেঞ্জ করতেছি কিন্তু আমার বাকি অবজেক্টগুলোতে চেঞ্জ আনা লাগতেছে না, কারণ প্রত্যেকটার কাজ ডিফারেন্ট, তাদের জাস্ট কমিউনিকেশন করা দরকার, ওইটা ঠিক থাকলেই চলবে। সিমিলারভাবে আমি ধরো এইখানে কোনো একটা আপডেটেড সিস্টেম রাখলাম, বা আমি এখানে দেখো লাস্টের যে অবজেক্টটা থাকে সেখানে কি করলাম, মিল্ক একজন দিবে, ফোম আরেকজন দিবে। তাহলে আর একটা নতুন অবজেক্ট অ্যাড করলাম যেটা আমাদের কী দিতেছে, ফোম দিতেছে, ঠিক আছে, ফোম অ্যাড করে দিবে। তো আমি একটা স্কেলেবল করলাম আমার সিস্টেমটার অবজেক্টগুলোকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার পুরা সিস্টেমের যতগুলো অবজেক্ট আছে সেখানে কিন্তু কোনো চেঞ্জ আনা লাগতেছে না, জাস্ট এটার সাথে আমি এটার কানেকশন বিল্ড করে দিলেই আমার কিন্তু স্পেসিফিক কাজটা আমি কমপ্লিট করতে পারছি। তো এখন দেখো আরেকটা জায়গায় সেটা হেল্প করে, সেটা হলো ধরো সেম টেমপ্লেট ইউজ করে কিন্তু আমরা এসপ্রেসো তোমার কফি সেম মেথড ইউজ করে কিন্তু আমরা এসপ্রেসো কফিটাও পেয়ে থাকি। এখন এসপ্রেসো কফিতে কিন্তু বেসিক্যালি কী থাকে না, মিল্ক থাকে না এবং ফোম থাকে না। তো তার সমস্যা নেই, কারণ তাহলে সেই ক্ষেত্রে কি জাস্ট এই তিনটা অবজেক্ট নিজেদের মধ্যে সিগন্যাল পাসের মাধ্যমে কি করবে, আমাকে এসপ্রেসো কফিটা বানিয়ে দিবে। এই দুটো অবজেক্ট তখন কি হবে না, কাজ করবে না। কিন্তু এদের মধ্যে যদি টাইটলি মানে অনেক রিলেশনশিপ অনেক হার্ড থাকতো, সেই ক্ষেত্রে কি প্রত্যেকটার কোডের সাথে অন্য একটা কোডের কানেকশন থাকতো, যার ফলে কোনো একটা অবজেক্টে যদি আমি চেঞ্জ আনতাম তাহলে আমার এই অবজেক্টটাতে চেঞ্জ আনা লাগতো, এবং এখানে কোনো ইস্যু দিলে এই অবজেক্টটা বা অন্য এটার সাথে যে অ্যাডজেসেন্ট অবজেক্টগুলি আছে সেগুলি কাজ করা বন্ধ করে দিত। বাট দেখো এখানে আমরা সিগন্যালই দিতেছি না, এগুলি কাজ নাই এসপ্রেসো কফির সময়, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা দেখো এই তিনটা অবজেক্ট ইউজ করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কফিটা পাচ্ছি। তো এরকম ফ্লেক্সিবিলিটি আমাদের প্রোভাইড করে যে আমাদের কোন অবজেক্টগুলি ইউজ করা লাগবে, কোনগুলি লাগবে না, ঠিক আছে। তো দিস মেক্স ইট ইজি ফর দ্য কফি মেশিন ম্যানুফ্যাকচার টু অ্যাড নিউ টাইপস অফ কফি বাই অনলি ডিফাইনিং হোয়াট চেঞ্জেস ইন দ্য ফাইনাল স্টেপ ওয়াইল কিপিং দ্য জেনারেল প্রসেস ইনট্যাক্ট। এখন ধরো 4-5 প্রকারের কফি সে বানায়, কিন্তু কফি তো অনেক প্রকারের হয়, নতুন একটা কফি অ্যাড করলাম, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আমার জাস্ট নতুন একটা অবজেক্ট অ্যাড করলাম। সো মনে করো যে এমন একটা অবজেক্ট যেখানে জাস্ট গরম পানি দিতে হয়, তারপরে তোমার কফি দিতে হয়, দেন তারপরে ডিরেক্ট মিল্ক দিতে হয়, ঠিক আছে।
দেন হচ্ছে হলো ফোম দিতে হয়, মানে জিনিসটা এরকম নতুন একটা কফি হলে সেই ক্ষেত্রে কি মাঝখানে এটার আমরা একটা নতুন কমিউনিকেশন মেথড ক্রিয়েট করে দিলাম, যেই ক্ষেত্রে আমার এটার কাজ আসতেছে না। তো এরকম আমি আমার মতো ফ্লেক্সিবল করে নিতে পারি আমার সিস্টেমে, এবং নতুন কোনো কিছু চাইলেই অ্যাড করতে পারি। সো বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা আমাদের এটাই হেল্প করে, জাস্ট কমিউনিকেশন করতে হেল্প করে। এটার মধ্যে যে বিভিন্ন ধরনের অবজেক্ট ইউজ করা হয় তারা হাইলি ডিপেন্ডেন্ট না একে অন্যের ওপর, যার ফলে কি আমি আমার সিস্টেমে ইজিলি যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারি। তো বেসিক্যালি বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে টোটাল আমরা 10টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে চেইন অফ রেসপন্সিবিলিটি, কমান্ড, ইন্টারপ্রেটর, মেডিয়েটর, মোমেন্টো, অবজারভার, স্টেট, স্ট্র্যাটেজি, টেমপ্লেট অ্যান্ড ভিজিটর ডিজাইন প্যাটার্ন। তো এই ছিল বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন কীভাবে কাজ করে রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে আমি বোঝানোর ট্রাই করেছি। কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।